গতকাল যখন হাউস চেম্বারের করিডোর দিয়ে হাঁটছিলাম, চারদিকের বাতাস আজ উত্তেজনায় ভারী হয়ে থাকবে এমনটাই ধারণা ছিল। দিনটা ছিল ইরান ওয়ার পাওয়ার্স রেজলিউশনের উপর ভোটের, মানে যুদ্ধ আর শান্তির মতো এক চূড়ান্ত সংবেদনশীল বিষয় নিয়ে সিদ্ধান্তের দিন। সাধারণত এমন দিনে তো সংবাদপত্রের ভিড় থাকে চোখে পড়ার মতো। একদম, চারদিকে একটা অস্থির তৎপরতা কাজ করে, মনে হয় যেন কোনো মুহূর্তে বড় কোনো ইতিহাস লেখা হতে যাচ্ছে। প্রতিটি প্রতিনিধিকে আজ স্পষ্ট করে বলতে হবে তারা ক্ষমতার সীমারেখা কোথায় টানতে চান। কিন্তু ওই যে ঘড়ির কাঁটা সভার নির্ধারিত সময়ের দিকে যত এগোচ্ছিল, সেই কাঙ্ক্ষিত উত্তেজনা যেন দানা বাঁধার আগেই ফিকে হয়ে গেল। ঠিক তাই, অদ্ভুত এক দৃশ্য দেখলাম। চেম্বারের দরজাগুলো তর্কের জন্য খুলে দেওয়ার বদলে যেন ভেতর থেকে নিঃশব্দে খিল এঁটে দেওয়া হলো। কোনো উদ্দীপনাময় ভাষণ শোনা গেল না। ফ্লোরে কোনো আদর্শিক লড়াইও দেখা গেল না, তাই না? না, কিছুই না। তার বদলে অত্যন্ত যান্ত্রিকভাবে ঘোষণা করা হলো আজকের মতো সভা মুলতবি। রিপাবলিকান নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এই স্নায়ুচাপ সামলানোর সবচেয়ে সহজ উপায় হল সভার আলো নিভিয়ে দিয়ে যে যার বাড়ি চলে যাওয়া। আচ্ছা, সদস্যদের যখন হলওয়ে দিয়ে বেরিয়ে যেতে দেখা গেল, তাদের চেহারায় কি কোনো পরাজয় বা গ্লানি ছিল? একদমই না, বরং অনেককে দেখা গেল ফোনে মগ্ন। কেউ কেউ দ্রুত প্রস্থানের জন্য প্রায় দৌড়াচ্ছেন। তাদের দেখে কোনো শক্তিশালী আইনসভার সদস্য মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একদল শিক্ষার্থী যারা কঠিন এক পরীক্ষার হাত থেকে শেষ মুহূর্তে নিষ্কৃতি পেয়েছে। মানে তারা কোনো জোরালো যুক্তিতে বিপক্ষকে হারায়নি, বরং ক্যালেন্ডার থেকে বিকেলটাই মুছে দিয়েছে। ঠিক বলেছেন। গম্ভীর এক যুদ্ধের বিতর্ক থেকে মুহূর্তের মধ্যে জনশূন্য করিডোরের এই নিস্তব্ধতায় রূপান্তরটা ছিল একেবারেই পরাবাস্তব। এটা কোনো না ভোট ছিল না, এটা ছিল এক কৌশলী অন্তর্ধান। এই বিষয়টা বুঝতে একবার কংগ্রেসম্যান মিলারের কথা ভাবা যেতে পারে। চারতলার সেই গুমোট অফিসটাতে তিনি বসে আছেন, পাথুরে দেয়ালের ভারে সেখানে সূর্যের আলো ঢুকে না। ঘরের ভেতরটা ল্যাপটপের পর্দার সেই নীলচে ঠান্ডা আলোয় ঢাকা। হ্যাঁ, আর সামনে দুটো চিঠি রাখা, দুটো ভিন্ন রাজনৈতিক ভবিষ্যৎ। হ্যাং চিহ্নে সই করা মানে নিজের দলের কট্টর সমর্থকদের চোখে বিশ্বাসঘাতক হওয়া এবং রাজনৈতিক আত্মহত্যা করা। আর না লেখা চিঠিটা পাঠানো মানে সাধারণ ভোটারদের কাছে নিজেকে এক চিরস্থায়ী যুদ্ধের সমর্থক হিসেবে প্রমাণ করা। মিলার যেন একটা মাইনফিল্ডের মাঝখানে দাঁড়িয়ে আছেন, যেখানে যেদিকেই পা বাড়ান না কেন বিস্ফোরণ নিশ্চিত। ঠিক তখনই তার ফোনটা কেঁপে উঠল। নেতৃত্ব থেকে বার্তা এসছে, আজকের ভোট বাতিল। সেই মুহূর্তে মিলারের বুকে যে স্বস্তিটা নেমে এলো, সেটা অদ্ভুত এবং কিছুটা লজ্জাজনক। তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন, দুটো চিঠি দলা পাকিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। সেই কাগজের কুচকানোর শব্দটাই যেন ওই নিস্তব্ধ ঘরের একমাত্র আওয়াজ হয়ে রইল। একটি সাংবিধানিক দায়িত্ব স্রেফ শূন্যতায় মিলিয়ে গেল। এই যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলো কেন আজ নিজের নামটা সরকারি রেকর্ডে তুলতে এত ভয় পাচ্ছেন? কেন ভোট না দেওয়াটাই এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত এই ব্যবস্থার সেই ফাঁকগুলোই ব্যবচ্ছেদ করব। এই যে নীরবতা, এই যে ভোট না দিয়ে সবকিছু এড়িয়ে যাওয়ার প্রবণতা, এগুলো দেখলে মনে হতে পারে যে পুরো রাজনৈতিক সিস্টেমটা বোধহয় ভেঙে পড়েছে। অনেকেই ভাবেন কংগ্রেসম্যান মিলারের মতো নেতারা হয়তো ব্যক্তিগতভাবে খুব দুর্বল, তাই তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান। কিন্তু আসল ব্যাপারটা আরও অনেক বেশি গভীর। মানে রেবার্ন বিল্ডিংয়ের ওই অন্ধকার ঘরে বসে থাকা, ল্যাপটপের নীল আলোয় একজন রাজনীতিবিদের এই যে নিঃশব্দ আতঙ্ক, এটা কোনো ব্যক্তিগত চারিত্রিক ত্রুটি নয়। একদমই না, এটা পুরোপুরি একটা কাঠামোগত বিষয়। সিস্টেমটাকে এভাবেই ডিজাইন করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে এই মেকানিজমটার একটা খুব সুন্দর নাম আছে। একে বলা হয় লস রেসপন্সিবিলিটি কস্ট, বা সংক্ষেপে এলআরসি। লস রেসপন্সিবিলিটি কস্ট মানে কোনো একটা ভুলের দায়ভার নেওয়ার যে মূল্য চোকাতে হয়, সেটা। ঠিক তাই। বিষয়টা একটু ভেঙে বলি। বর্তমানে ক্ষমতার অঙ্কটা এমনভাবে সাজানো হয়েছে যে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটা যদি 5 বা 10 বছর পর ভুল প্রমাণিত হয়, তাহলে সরকারি রেকর্ডে থাকা নামটা চিরস্থায়ী একটা টার্গেট হয়ে যাবে। চিরজীবনের জন্য কালপ্রেট হয়ে গেল। হ্যাঁ, তাই আধুনিক রাজনীতিতে সবচেয়ে বড় টিকে থাকার কৌশলই হচ্ছে রেকর্ডে নিজের নাম না তোলা। কিন্তু এটা তো পেশার মূল আইডিয়ার সাথেই সাংঘর্ষিক। এটা ভাবতে গেলে একটা অদ্ভুত উপমা মাথায় আসে। ধরুন একজন দমকল কর্মী। আচ্ছা।
একটা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভেতরে মানুষ আটকে আছে, কিন্তু সেই দমকল কর্মী বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে ঢুকছেন না। কেন? কারণ ভয় হচ্ছে পানি ছিটানোর কারণে যদি ভবনের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে বছর শেষে তার পারফরম্যান্স রিভিউ খারাপ আসবে। দমকল কর্মীর উপমাটা দারুণ, তবে এখানে একটা বড় পার্থক্য আছে। কি রকম? একজন দমকল কর্মী যখন বিপদে ঝাঁপিয়ে পড়ে তখন তার ডিপার্টমেন্ট তাকে পুরস্কৃত করে, কিন্তু বর্তমান রাজনৈতিক কাঠামো কাউকে বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য মেডেল দেয় না, বরং নির্দয়ভাবে শাস্তি দেয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই কংগ্রেসম্যান মিলার যদি কোনো যুদ্ধ শুরুর পক্ষে ভোট দিতেন আর কয়েক বছর পর সেই যুদ্ধে কোনো বড় বিপর্যয় ঘটত, তাহলে বিরোধী দলের অপোজিশন রিসার্চ টিম সেই রেকর্ডের কাগজটা বের করে আনত। প্রতিদিন টিভিতে সেটা মনে করিয়ে দেওয়া হতো। তার মানে দলের নেতারা যখন ভোটটা বাতিল করে দেন, তারা আসলে তাদের সদস্যদের এই এলআরসি বা দায়ভারের হাত থেকে বাঁচান। একদম। তারা সাংবিধানিক দায়িত্ব পালনের চেয়ে দলের মেজরিটি টিকিয়ে রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা তো রীতিমতো একটা প্রহসন, এবং এই বিষয়টা আরও স্পষ্টভাবে বোঝা যায় যদি দৃশ্যপটটা একটু পাল্টে নিই। হাউস ফ্লোরের ঠিক বাইরেই রিপাবলিকান ক্লকরুমের কথা চিন্তা করা যাক। সেখানে বাতাসে ভাসছে পুরনো চামড়ার সোফা আর বাসি কফির গন্ধ। এক অদ্ভুত চাপা মানসিক চাপ কাজ করে সেখানে। ধরো এলিয়াস নামের একজন স্টাফার, হাতে তার আধ খাওয়া জুড়িয়ে যাওয়া এক কাপ ঠান্ডা কফি। তিনি কাঠের প্যানেল দেওয়া দেওয়ালের পাশে দাঁড়িয়ে দেখছেন একজন প্রবীণ আইন প্রণেতাকে, যিনি হতাশায় কার্পেটের উপর পায়চারি করছেন, বলছেন যে বিতর্ক হওয়া উচিত, ভোট হওয়া উচিত, হয়তো ৭৫ বা ৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশনের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তাদের একটা দায়িত্ব আছে। কিন্তু এলিয়াস নামের ওই স্টাফার জানেন যে প্রবীণ নেতার এই সাংবিধানিক লড়াইটা আসলে একটা থিয়েটার মাত্র, কারণ এলিয়াস মাথার ভেতরে ভিটোর সেই নির্মম গাণিতিক হিসাবটা কষছেন। ৭৪ বা ৭৩ সালের ওই ওয়ার পাওয়ার্স রেজলিউশন তৈরি হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের পর, যেন প্রেসিডেন্টকে জবাবদিহিতার আওতায় আনা যায়, তাই তো? ঠিক, যেন প্রেসিডেন্ট একাই কোনো যুদ্ধে জড়াতে না পারেন। কিন্তু আজকের এই তীব্র মেরুকরণের যুগে আইনটি একেবারেই অকেজো। কংগ্রেস যদি কোনো সামরিক পদক্ষেপ থামানোর জন্য কোনো প্রস্তাব পাসও করে, প্রেসিডেন্ট তাতে অনায়াসেই ভিটো দিয়ে দেবেন। আর সেই ভেটো বাতিল করতে হলে তো কংগ্রেসের উভয় কক্ষে ২/৩ মেজরিটি লাগবে। বর্তমান সময়ে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে যে অবস্থা, তাতে এটা তো প্রায় গাণিতিকভাবেই অসম্ভব। একদম অসম্ভব। আর এই বিষয়টা জেনেই আইন প্রণেতারা এই নাটকটা চালিয়ে যান। তারা জানেন যে দিন শেষে তাদের এই চেঁচামেচির কোনো আইনি ভিত্তি নেই। এই নাটকের ব্যাপারটা কিন্তু খুব ভাবায়, কারণ টিভিতে যখন এদের দেখা যায় তখন তো এরা সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য গলা ফাটান, চরম উদ্দীপনাময় বক্তব্য দেন, কিন্তু ফ্লোরে গিয়ে ভোট দেওয়ার বেলায় ভয় পান। এটা তো অনেকটা ব্যাকসিট ড্রাইভারের মতো হয়ে গেল। পেছনে সিটে বসে ড্রাইভারকে চিৎকার করে বলছে, আরে লালবাতি পার হয়ে যাও, কিন্তু গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে তখন সে চুপিসারে দরজা খুলে বেরিয়ে যায়। হ্যাঁ, আর পুলিশ এলে জরিমানা দিতে পরিষ্কার অস্বীকার করে। ব্যাকসিট ড্রাইভারের আইডিয়াটা ঠিক আছে, তবে কংগ্রেসে যারা ব্যাকসিট ড্রাইভার তারাই কিন্তু ট্রাফিক আইনগুলো লেখে। এটা একটা বিশাল তফাৎ। সেটা তো বটে। রাষ্ট্রবিজ্ঞানের একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। একে বলা হয় ইউনিল্যাটারাল প্যারাডক্স। আমরা প্রায় মিডিয়ায় শুনি যে প্রেসিডেন্টরা একতরফাভাবে ক্ষমতা দখল করে নিচ্ছেন, কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় কংগ্রেসই অনেক সময় তাদের এই সুযোগটা করে দেয়। কিভাবে? তারা তো প্রেসিডেন্টের ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে সবসময় কথা বলে। মুখে বলে, কিন্তু কাজে তার উল্টোটা করে। ৮৯ সালের পানামা এবং ২০১৪ সালের আইসিসের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়কার কথা ভাবা যেতে পারে। আচ্ছা। তখন কংগ্রেসের অনেক সদস্যই টিভিতে অত্যন্ত আক্রমণাত্মক পদক্ষেপের জন্য প্রেসিডেন্টের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু যখনই এই সামরিক অভিযানগুলোকে বৈধতা দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভোটের প্রস্তাব ফ্লোরে এলো, তখন তারাই বিভিন্ন আইনি মারপ্যাচে সেই ভোট বাতিল করে দিলেন। মানে তারা পর্দার আড়ালে থেকে প্রেসিডেন্টকে একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন। ঠিক তারা চান যে কাজটা হয়ে যাক, নীতির সাফল্যটা তারা ভোগ করতে চান। আইসিস পরাজিত হলে সেটাকে নিজেদের বিজয় হিসেবে দাবি করবেন, কিন্তু যদি কিছু ভুল হয়ে যায় সেই ঝুঁকির দায়ভার তারা নিতে চান না। আর এই দায়ভার এড়ানোর জন্যই তারা ক্যালেন্ডার বা সময়কে নিয়ে এক অদ্ভুত কারসাজি করে, যাকে বলা হয় প্রো ফর্মা সেশন। একদম তাই। ব্যাপারটা একটা পরাবাস্তব ব্যাপার মনে হয়। একটু কল্পনা করা যাক, একটা বিশাল চকচকে চেম্বার, গ্যালারিতে কেউ নেই, শুধু ক্যামেরার লাল আলোটা জ্বলছে। একজন সদস্য হেঁটে এসে হাতুড়ি ঠুকে সেশন শুরু করেন। হাতুড়ি শব্দটা পুরো ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হয়।
আর মাত্র 2 মিনিটের মাথায় তিনি আবার তা মুলতবি ঘোষণা করেন। কোনো বিল নিয়ে আলোচনা নেই, কোনো তর্ক নেই, কোনো ভোট নেই। এটা কিভাবে আইনসম্মত হয়? আইনসম্মত এভাবেই হয় কারণ সংবিধানে বলা আছে কংগ্রেসকে একটা নির্দিষ্ট সময় পরপর অধিবেশনে বসতেই হবে। টানা ছুটি কাটানোর সুযোগ নেই। তাই তারা এই 2 মিনিটের প্রো-ফর্মা সেশন করে খাতায় কলমে দেখিয়ে দেয় যে তারা বসেছিল। এটা মূলত ক্যালেন্ডারকে আটকে রাখার একটা কৌশল। হ্যাঁ, সময়টাকে ফ্রিজ করে দেয়। আর এর পেছনের কারণটা বুঝতে হলে একটু ওয়াশিংটনের বাইরে যেতে হবে। ধরুন ক্যাপিটাল হিল থেকে 500 মাইল দূরে একটা ছোট ক্যাম্পেইন অফিস, যেখানে পিৎজা আর প্রিন্টারের কালির এক ধরনের গুমোট গন্ধ ভাসছে। সারা নামের একজন ক্যাম্পেইন ডাইরেক্টর হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে ভয়ে ঘামছেন। তার ভয় তার প্রার্থীকে যদি আজকে ওই যুদ্ধ প্রস্তাবে ভোট দিতে হয় তবে কাল সকালেই বিরোধী দল তার বিরুদ্ধে 30 সেকেন্ডের একটা অ্যাটাক অ্যাড টিভিতে ছেড়ে দেবে। তার প্রার্থীর পলিটিক্যাল ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু যখন টিভিতে ব্রেকিং নিউজ আসে যে ভোট বাতিল করে কেবল প্রোফর্মা সেশন চালানো হচ্ছে, তখন সারার শরীরে এক গভীর স্বস্তি নেমে আসে। তার মনে হয় যেন ফাঁসির দড়ি থেকে কেউ তাকে নামিয়ে আনল। সারার এই শারীরিক স্বস্তিটাই প্রমাণ করে যে এই ব্যবস্থা কতটা নিখুঁতভাবে কাজ করছে। আইনসভা সময়কে এমনভাবে ম্যানিপুলেট করে যাতে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে না হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। তারা যদি ভোট দেওয়া থেকে এভাবে লুকিয়ে বাঁচেন, তাহলে জনসম্মুখে এত মেরুকরণ বা পোলারাইজেশন দেখা যায় কেন? টিভিতে তো মনে হয় তারা সবসময় ঝগড়া করছে। কারণ জনসমক্ষে যে চরম মেরুকরণ দেখা যায় তার অনেকটাই কৃত্রিমভাবে তৈরি। রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত সুকৌশলে কেবল সেই বিলগুলোতেই ভোট হতে দেয় যা দুই দলের মধ্যে পার্থক্যটাকে স্পষ্ট করে তোলে এবং তাদের নিজ নিজ সমর্থকদের উত্তেজিত রাখে। তার মানে এমন কোনো সংবেদনশীল বিষয়ে ভোট হতে দেয় না যেখানে দলের ভেতরেই বিভক্তি তৈরি হতে পারে? ঠিক তাই। তাহলে তো সাধারণ মানুষের প্রতিনিধিত্বের বিষয়টা একটা বিরাট প্রহসনে পরিণত হচ্ছে। ভোটই যদি না হয়, প্রতিনিধিত্বটা হচ্ছে কিভাবে? প্রতিনিধিত্ব আসলে হারিয়ে যায়নি, এটি আড়ালে চলে গেছে। মূল প্রতিনিধিত্ব এখন আর সরাসরি ফ্লোরের ভোটে হয় না, এটি হয় বিল কো-স্পন্সরশিপের মাধ্যমে। ক্যামেরার আড়ালে সদস্যরা এখনও একসঙ্গে কাজ করেন, তর্ক করেন। কিন্তু চূড়ান্ত ভোটের সময় নেতৃত্ব ওই ব্ল্যাকআউটের পর্দা টেনে দেয়। মানে এই অচলাবস্থা কোনো সিস্টেমের ত্রুটি নয়, অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত একটা পলিটিক্যাল শো। একদম। কিছু না করে বেঁচে থাকাটাও একটা বিরাট কৌশল। তবে এই কৌশলটা শুধু ওয়াশিংটনের করিডোরেই আটকে নেই। ঠিক। রাজনীতিক নেতারা যেমন নিজেদের ক্যারিয়ার বাঁচাতে আইনি প্রক্রিয়ার আড়ালে লুকান, বৈশ্বিক মঞ্চে কিছু রাষ্ট্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই একই কৌশল ব্যবহার করে। নিরপেক্ষতার মুখোশ পরে তারা এই খেলাটা খেলে। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, তাহলে এই দর্শনের একটা বৃহত্তর এবং আরও চমকপ্রদ রূপ দেখতে পাব। এই কৌশলটা বোঝার জন্য একটা দৃশ্যের কথা ভাবা যেতে পারে। রবার্ট নামের একজন বয়স্ক কনসালটেন্ট, তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ফুলারটন হোটেলের ম্লান বিলাসবহুল একটা আলোয় বসে আছেন। তার সামনে রাখা ক্রিস্টালের গ্লাসে বরফ গলছে। আর তার উল্টো দিকে বসা একজন তরুণ টেক উদ্যোক্তা সাপ্লাই চেইনের নানা সমস্যা নিয়ে অবিরাম অভিযোগ করে যাচ্ছে। রবার্ট তখন তার হাতের দিকে তাকালেন। তার হাতে পুরু কাড়া পড়া দাগ। এই দাগগুলো কোনো ল্যাপটপ চালিয়ে হয়নি। এগুলো তৈরি হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান যুদ্ধজাহাজ মেরামত করতে গিয়ে। রবার্ট তখন খুব ভিড় গলা একটা কথা বলেন, আমাদের এই স্থিতিশীলতা আসলে অন্যদের সংঘাতের ওপর দাঁড়িয়ে তৈরি। রবার্টের এই কথাটা সিঙ্গাপুরের ভূরাজনৈতিক অস্তিত্বের একদম মূল ভিত্তি। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা একে ট্রানজিট ফি তত্ত্ব বলে থাকেন। সিঙ্গাপুরের অর্থনীতি কখনোই শান্তিকামী কোনো ভিত্তি থেকে শুরু হয়নি। এটি টিকে ছিল এবং এখনও টিকে আছে প্রফিটেবল অ্যাংজাইটি বা লাভজনক উদ্বেগের ওপর। হ্যাঁ, তাদের মূল সম্পদ কোনো প্রাকৃতিক খনিজ নয়, তেল বা গ্যাস নয়। তাদের মূল সম্পদ হলো তাদের ভৌগোলিক অবস্থান। তারা দুই বৃহৎ শক্তির মাঝখানের একটা টোল প্লাজা হিসেবে কাজ করে। 70-এর দশকে যখন ব্রিটিশরা চলে যাচ্ছিল, তখন এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। ঠিক সেই সময়ে ভিয়েতনাম যুদ্ধ তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। আমেরিকান সামরিক বাহিনীর সাপ্লাই চেইন এবং যুদ্ধজাহাজ মেরামতের কেন্দ্র হিসেবে তারা নিজেদের অর্থনীতিকে পুনর্গঠন করে। এই টোল প্লাজার ব্যবসাটা সবচেয়ে ভালো চলে যখন দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকে। এটাকে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতো মনে হয়। দারুণ একটা তুলনা। রিঅ্যাক্টরের ভেতরে যদি কোনো উত্তেজনা না থাকে, তাহলে কোনো শক্তি উৎপন্ন হবে না,
পুরো শহর অন্ধকারে তলিয়ে যাবে। আবার উত্তেজনা যদি খুব বেড়ে যায় তাহলে সেটা মেল্টডাউন হয়ে সবকিছু ধ্বংস করে দেবে। কূটনীতিকরা হলেন সেই রিয়্যাক্টরের কন্ট্রোল রডের মতো, যারা এই উত্তেজনাকে এমন একটা লাভজনক পর্যায়ে ধরে রাখেন যা থেকে শক্তি উৎপন্ন হয় কিন্তু বিস্ফোরণ হয় না। কিন্তু এই কন্ট্রোল রডের কাজটা কতটা কঠিন সেটা বোঝা যায় যখন রিয়্যাক্টরের তাপমাত্রা প্রাকৃতিকভাবে কমতে শুরু করে। গত দশকের শুরুতে এশিয়ায় কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটছিল। হ্যাঁ, চীন তার অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পুরো এশিয়াকে একীভূত করছিল। বিশাল সব অবকাঠামো প্রকল্প এবং নিরবচ্ছিন্ন বাণিজ্যের কারণে এশিয়া ধীরে ধীরে একটি সুরেলা, শান্তিপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছিল। পূর্ণ অগ্রগতি সিঙ্গাপুরের মতো মধ্যস্থতাকারীদের জন্য একটা বিশাল অস্তিত্বের সংকট তৈরি করে দিল। কারণ পুরো এশিয়া যদি শান্তিপূর্ণভাবে এক হয়ে যায়, সবাই যদি সবার সাথে শান্তিতে ব্যবসা করে, তাহলে তো মাঝখানের এই টোল ব্রিজের আর কোনো দরকারই থাকে না। সংঘাত না থাকলে মধ্যস্থতাকারীর তো কোনো কাজ নেই। ঠিক এই জায়গাটা থেকেই 2009 সালের সেই গোপন কৌশলের চিত্রটা স্পষ্ট হয়। একটু ভাবা যাক, রাত 3টায় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটা ঠান্ডা নিঃশব্দ রুম। লি নামের একজন অফিসার ডেস্কে বসে আছেন। তিনি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য চাঙ্গি নেভেল বেসের নকশা অনুমোদন করছেন। বাইরে একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পুরো এশিয়া এক হচ্ছে। কিন্তু কংক্রিটের ওজন আর এই রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে তার পেটে ব্যথার মতো অনুভূতি হচ্ছে। শুধুমাত্র নিজেদের ওই মধ্যস্থতাকারীর অবস্থান ধরে রাখতে কৃত্রিম একটা ব্যালেন্স তৈরি করার জন্য তারা তড়িঘড়ি করে আমেরিকান যুদ্ধজাহাজকে আমন্ত্রণ জানাচ্ছে। এটাই হলো তাদের সেই ট্রানজিট ফি আদায়ের চরম কৌশল। তারা বুঝতে পেরেছিল, এশিয়া যদি প্রাকৃতিকভাবে সম্পূর্ণ একীভূত হয়ে যায় তাহলে সিঙ্গাপুরের ভৌগোলিক গুরুত্ব শূন্যের কোঠায় নেমে আসবে। তাই তারা অত্যন্ত সুকৌশলে 2009 সালে আমেরিকান সামরিক উপস্থিতিকে পুনরায় আমন্ত্রণ জানায়। কিন্তু বর্তমানে তাদের অনেক বুদ্ধিজীবী অনলাইনে বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পশ্চিমা আধিপত্যের তীব্র সমালোচনা করেন। এটাকে আসলে তাদের ডিপ্লোম্যাটিক থেরাপি বা ইউটিউব স্ট্র্যাটেজি বলা যায়। এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকাটা কিন্তু দারুণ একটা থিয়েটার। কিভাবে? অনেকটা এরকম যে মঞ্চের আলোতে অভিনেতারা দাঁড়িয়ে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে শান্তির বাণী শোনাচ্ছেন, এশীয় ঐক্যের কথা বলছেন। আর ঠিক সেই মুহূর্তে মঞ্চের পেছনে অন্ধকার অংশে স্টেজ হ্যান্ডরা ভারী লোহার শেকল আটকাচ্ছে, গোপন সামরিক চুক্তি সই করছে যাতে পুরো সেটটা ভেঙে না পড়ে। এই ব্যালেন্সটা রক্ষা করা কতটা ক্লান্তিকর হতে পারে সেটা বোঝার জন্য দাভোসের একটা হোটেল রুমের কথা ভাবা যায়। সুইস আল্পসের কনকনে ঠান্ডার মধ্যে রাত 2টো বাজে। মায়া নামের একজন স্পিচ রাইটার ল্যাপটপের সামনে বসে আছেন। চারদিকে পিনপতন নীরবতা, শুধু কিবোর্ডের খটখট শব্দ। তিনি অনবরত শব্দ কাটছেন আর নতুন শব্দ লিখছেন। তার একমাত্র লক্ষ্য কাল সকালে তার বসের ভাষণে যেন পশ্চিমী সামরিক উপস্থিতির সাথে এশিয়ার নিজস্ব সার্বভৌমত্বের একটা নিখুঁত ভারসাম্য থাকে। একটা শব্দ এদিক ওদিক হলেই বিপদ। মায়ার এই ক্লান্তি কিন্তু কোনো সাধারণ ক্লান্তি নয়। এটা হলো সেই কাঠামোগত বাস্তবতারই প্রতিফলন যা একদম শুরুতে রেইবন বিল্ডিংয়ে কংগ্রেসম্যান মিলারের ক্ষেত্রে দেখা গেছে। মানে মিলার যেমন দুই পক্ষের চাপ সামলাতে না পেরে ভোট দেয়া থেকে বিরত থাকছেন, সিঙ্গাপুরও ঠিক একইভাবে ভারসাম্য রক্ষার এই খেলাটা খেলে যাচ্ছে। ভেতরে তারা সামরিক ও কৌশলগত চুক্তি বজায় রাখে আর বাইরে আলংকারিক ভারসাম্য তৈরি করে। তারা আসলে কোনো নির্দিষ্ট আদর্শ বা দেশের মিত্র নয়, তারা হলো ওই ভারসাম্যের মিত্র। এই গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেল, ক্ষমতা আসলে সবসময় সবচেয়ে ভালোভাবে কাজ করে শূন্যতার আড়ালে। ওয়াশিংটনের ওই খালি করিডর যেখানে কোনো ভোট গ্রহণ হয়নি, কিংবা সিঙ্গাপুরের ওই নিখুঁতভাবে সাজানো কূটনৈতিক ভাষণ যার আড়ালে লুকিয়ে আছে সামরিক সমরাস্ত্রের নিখুঁত হিসাব, এই সব কিছুরই মূল চালিকা শক্তি হল আত্মরক্ষা। আধুনিক শাসন ব্যবস্থা বা কূটনীতির আর্কিটেকচারটা এখন এমনভাবে তৈরি হয়েছে যেখানে সরাসরি কোনো অবস্থান নেয়াটা স্রেফ বোকামি। এখানে সফলতা মানে কোনো বিশাল বিজয় নয়, সফলতা মানে হলো অত্যন্ত নিখুঁতভাবে যে কোনো বিপর্যয়ে এড়িয়ে যাওয়া। সবচেয়ে বড় অস্ত্র হল নীরবতা, সময়কে ম্যানিপুলেট করা এবং অন্যের সংঘাতকে নিজের ঢাল হিসাবে ব্যবহার করা। আজ থেকে 100 বছর পর যখন ইতিহাস লেখা হবে,
তখন হয়তো কোনো বীরত্বপূর্ণ ভাষণ বা কোনো বড় বিজয়ের কথা সেখানে মূল সত্য হিসেবে থাকবে না, বরং সেই না হওয়া ভোটগুলো, দলা পাকিয়ে ফেলে দেওয়া চিঠিগুলো এবং শূন্য করিডোরের নীরবতাই আধুনিক ক্ষমতার আসল রূপ হিসেবে দাঁড়িয়ে থাকবে। ক্ষমতা এখন আর কাজ করার মধ্যে নেই, ক্ষমতা এখন লুকিয়ে আছে কাজ না করার নিখুঁত কৌশলের ভেতরে।